ডিভোর্সে আপুরে ভেজা কাপড়ে মারাত্মক লাগতেছে। এত সুন্দর মালটারে ছাড়লো কেন আপনার জামাই? আমাদের জন্য নাকি? কথাটা বলার পরই দলবদ্ধ হাসির সুর কানে এলো তের। এরকম বাজে কথা শুনে তার পা গুলিয়ে বমি আসার মতো অবস্থা। ছি, কত জঘন্য মানসিকতার এরা। এতক্ষণ বৃষ্টি থামার অপেক্ষায় বাস স্টপেজের ছাউনির নিচে দাঁড়িয়েছিল। যে বৃষ্টিটা কমে গেল, হাফ ছেড়ে দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছিল। কিন্তু তের বেশি দূর যেতে না যেতেই আবারও বৃষ্টি নামলো। বৃষ্টিতে অনেকটা ভিজে গিয়েছে সে, দাঁড়ানোর জায়গাও নেই এদিকটায়। ভিজে যেহেতু গিয়েছে, দাঁড়িয়ে কাজ নেই ভেবে সে দ্রুত পায়ে বাড়ির পথে হাঁটা দেয়। ঈশা সিএনজিরও যেন এই মুহূর্তে অকাল পড়েছে। হেঁটে যাওয়ার সময়ে দুটো বাইকে করে চারজন বকাটে ছেলে তার পাশে পাশে এগিয়ে আসতে লাগলো এবং চরম জঘন্য কথা বলে তাকে উত্তপ্ত করতে লাগলো। তে নিজেকে কোনো রকমের শাড়ির আঁচল দ্বারা আবৃত করে দ্রুত পায়ে বাসায় পৌঁছানোর দোয়া করছে। কি আপু, শীত করে? শীত করলে আমাদের মধ্যে একজনকে কম্বল বানিয়ে ফেলে। আমারও দলবদ্ধ অট্টহাসি। তার রাগে দুঃখে চোখ লাল হয়ে গিয়েছে, উপচে আসা অশ্রু চোখ জুড়ে টলমল করছে। এদিকে বৃষ্টিও থামার নামগন্ধ নেই। এই প্রথমবারের মতো বৃষ্টির প্রতি তার চরম রাগ হলো। আপনি ওই এদিকে কি তোদের? ভাড়াট পুরুষালী চেনা কণ্ঠস্বর কানে ধাক্কা খেতেই তে থমকে দাঁড়ায়। ল্যাম্প পোস্টের আলোর পিছনে ফিরে তাকাতেই দেখলো রিকশায় করে কে একজন এদিকে আসছে। এই কণ্ঠস্বর ছেলেগুলোর বেশ পরিচিত। এই জন্য তারা কোনোদিক না তাকিয়ে বাইক টান দিল। ওদের পালাতে দেখে আবারও একই করে চিৎকার শোনা গেল। ওই কাপুরুষের দল, পালাচ্ছিস কোথায়? যা বলার ছিল আমার সামনে এসে বল, দেখতাম তোদের মুখে কত পাঠা। রিকশা এসে থামলো তের সামনে। রিকশায় থাকা যুবক ছাতা হাতে রিকশা থেকে নেমে দাঁড়ালো। তের চোখে পানি নিয়ে শক্ত নজরে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে। জাগরুক তের মাথার উপর ছাতা ধরে বলল, ওরা বাজে কথা বলছিল তাই না? বললে বলুক, আপনার কি? চেহারা দেখে চিনতে পারবে? চিনলেই বাকি, আপনি আমার ব্যাপারে নাক গলানো ছাড়ুন। থাক, বলতে হবে না, ওদের গন্ধ শুকে ঠিকই ওদের কাছে পৌঁছে যাব। তুমি রিকশায় ওঠো। খবরদার, আমাকে জড়িয়ে কোনো ঝামেলা করবেন না। আমি ঝামেলাহীন শান্তিপ্রিয় মানুষ, আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। তুমি রিকশায় উঠবে? আগে আমার কথা জবাব দিন। তুমি আমার কোন কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? রাগে তের অধৈর্যরা থরথর করে কাঁপছে। কিছু বলতে পারলো না সে, কিছু না বললেও সেখান থেকে নড়লো না। জাকব ভ্রুকুচকে তের দিক থেকে চোখ সরিয়ে নিল, মিনমিন কণ্ঠে বলল, ভেজা কাপড়ে তোমাকে ভালো লাগছে না তে? আমার কথা শোনো, রিকশায় ওঠো, একদম বাসায় পৌঁছে দেবে। এই অবস্থায় আমাকে ঝামেলা করতে বাধ্য করিও না। বৃষ্টির বেগ অনেকটা কমে এসেছে। তে নিজের দিকে তাকাতেই তার গলা শুকিয়ে এলো। জেদ করে কাজ নেই, এর চাইতে ভালো রিকশায় উঠে পড়া। তাই করলো সে। জাঙ্কুকের দিকে এক পলক তাকালো। জাঙ্কুক ছাতা বন্ধ করে তার মানে যে তে নজর ঘুরিয়ে রিকশা চালককে যেতে বললো। জাঙ্কুক এক বুক তৃষ্ণা নিয়ে তে চলে যাওয়া দেখলো। বৃষ্টি এখন একদমই নেই, চারপাশে এশার আজান শোনা যাচ্ছে। আজান শেষ অবধি জাঙ্কুক সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। এর মাঝে বাইক চালিয়ে জাঙ্কুকের সামনে এসে থামলো জেহ। কি রে, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার এলাকায় দাঁড়িয়ে আমার দিকে কিছু কুকুর উত্তক্ত করেছে। এখন দাঁড়িয়ে ভাবছি এদের আগে হাত ভাঙবো নাকি পা, পালে জিপটা একে ঠেলে ছিড়বো। সে ব্যবস্থা পরে করা যাবে। এখন আমার সাথে চল মসজিদে। আঙ্কেলের সাথে রাস্তায় দেখা হয়েছিল, বলেছে তোকে ধরে বেঁধে যেন মসজিদে নিয়ে যায়। চল আমার সাথে। বাবার কথা শুনে জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ফেলল। জীবনে জাঙ্কুকের উপর গলা বাজি একমাত্র তার বাবাই করতে পেরেছে। এছাড়া দ্বিতীয় কারো সাহস হয়ে ওঠেনি এই কাজ করার। জাঙ্কুক নিঃশব্দে জেহবের পিছনে উঠে বসলো। বাড়ির সামনে রিকশা এসে থামতেই রিকশা থেকে নামলো। ভাড়া দিতে গেলে রিকশা চালক জানায় ভাড়া দেওয়া লাগবে না, জাঙ্কুক ভাড়া দিয়ে দিয়েছে। ফস করে নিঃশ্বাস ফেললো। ওই লোকটা আসতো পাগল, অসভ্য। রিকশা চালকের সাথে তর্ক করার শক্তিও অবশিষ্ট নেই তার। নীরবে কেচিকেতে তালা খুলে ভেতরে প্রবেশ করলো। ক্লান্ত পায়ে যখন উঁচু নিচু সিঁড়ি ভেঙে উপরে উঠছিল, তখন তার বারংবার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। তার জীবনের সবচেয়ে বড় অকল্পনীয় ঝড় হচ্ছে বিয়ে। তার পরপরই ডিভোর্সের তোকমা গায়ে লেগে যাওয়া। ডিভোর্সের তোকমার জন্য আশেপাশের মানুষের মুখে কটাক্ষ, বাজে কথা শুনতে শুনতে ক্লান্ত। এই পাশে যেন চলতে চায় না। তারা যেন মুক্তি চায় বেঁচে থাকার এই কঠিন লড়াই দরজা।
কতবার বলেছি দরজা খোলার আগে জিজ্ঞেস করে নিবি কে এসেছে। এই সময় তুমি ছাড়া আর কেউ আসবে না, তা আমি ভালো করে জানি আপা। আর বারান্দা দিয়ে তোমাকে দেখেছিলাম রিক্সা থেকে নামতে। আর কিছু বললো না, সোজা নিজের ঘরে চলে গেল। পুরো নাম কিম তাইয়াং, সাংবাদিকতা রিপোর্টিং বিভাগে চাকরি করে। ভাই ইয়ঞ্জন ছাড়া আপন বলতে কেউ নেই, থাকলেও তারা আপনের কাতারে পড়ে না। সকালের আকাশে মেঘের বিচরণ, রাস্তাঘাট তখনও ভেজা, জায়গায় জায়গায় অল্প বিস্তর পানি জমেছে, সেগুলো আবার শুকিয়ে যাবার পথে। খুব করে বোঝা যাচ্ছে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির রেশ এখনো আকাশের বুক থেকে কাটেনি। চুলের খোপা করতে করতে বারান্দার দরজা খুলে দিল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে শীতল হাওয়া প্রবেশ করলো। মুক্ত বাতাসেতে চোখ বুঝে নিঃশ্বাস নিল। পর মুহূর্তে দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে তৈরি হতে চলে যায়। তাকে এখন বাজারে যেতে হবে। হাতে জুতো নিয়ে দরজা খুলতে দেখলো দরজার সাথে ঝুলানো তাজা গোলাপ আর রজনীগন্ধা ফুল। ফুলের সাথে একটা ছোট চিরকুট। ফুলগুলো ছুঁয়ে হাতে নিল। চিরকুটটা হাতে লাগতেই সেটার ভাঁজ খুলেতে গোটা গোটা অক্ষরে নজর বোলালো। শুনেছি ভালোবাসা প্রকাশ করতে চাইলে ফুল দিয়ে প্রেমিকার মন জিতে নিতে হয়। তাই সাত সকালে শাহবাগ চলে গিয়েছিলাম বৃষ্টি ভেজা তাজা ফুল আনতে। খুব যত্নের সাথে এনেছি, একটা আঁচড়ও কাটতে দেয়নি ফুলে। এই যত্নের বদলে কি এক মুঠো ভালোবাসা পেতে পারি গরম মেজাজেতে? তপ্ত শ্বাস ফেলে বাসা থেকে বের হলো। এক ব্যাগ বাজারে বের হতে দেখতে পেল কিছুটা দূরে বাইকে হেলান্তে দাঁড়িয়ে আছে জাঙ্কু। চোখ মুখ ফুলে কিছুটা লাল হয়ে আছে, যেন ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। জাঙ্কুকের দিক থেকে নজর সরিয়ে নিজ পথে হাঁটা ধরলো। জাঙ্কুকের পাশ কেটে যেতে জাঙ্কুক বলে উঠলো, একজনকে জানাচ্ছি শুভ সকাল। তাকে রোদহীন ম্লান দিনে সুন্দর লাগছে। পা থমকে গেল, পিছনে ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। সমস্যা কি আপনার? আমার সমস্যা? কিসে? কোথায়? তাহলে প্রথমে ফুল, আবার এখন আমাকে উদ্দেশ্য করে কথা বলা, এসব কি? ফুল আমি দিয়েছি, এটা ঠিক, তবে আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলেছি এর প্রমাণ কি? যে হোক, আমি কি রিপোর্টার ম্যামকে কিছু বলেছি? চোখ হ্যাপলার মতো চেয়েছিল জাঙ্কুকের দিকে। হ্যাঁ না কিছুই বললো না। তা দেখে জাঙ্কুক বলল, যা বাদ দে, তুই তো থাকিস অন্য খেয়ালে। তুমি চাইলে ফ্রিতে তোমার বাড়ি অব্দি বাজারে ব্যাগ পৌঁছে দিতে পারি। আপনার মতো মানুষের থেকে উপকার পাওয়ার ইচ্ছে বা সময় কোনোটি আমার নেই। চলে যেতে নিলে জাঙ্কুক পিছু ডাক দিয়ে বলল, আমি কিন্তু থ্যাংক ইউ পাওনা আছি। থেমে পিছনে ফিরে ভুকুচকে তাকালো। জাঙ্কুক কিছু বলতে নিলে এবার আর না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। তোকে তো পাত্তাই দেয় না, এই জন্য তো তাকে ভালোবাসি। ডিভোর্সের মেয়েতে তুই ডিজার্ভ করিস না জাঙ্কুক। জাঙ্কুক এবার চোখ লাল করে তাকালো জেহুপের দিকে। জাঙ্কুকের রাত দেখে জেহুপ দমে গেল। জাঙ্কুকের সামনে কিছুতেই ডিভোর্সের শব্দটা উচ্চারণ করা যায় না। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলল, আর কখনো যাতে তোর মুখে শব্দটা না শুনি। জানোয়ারগুলোকে খুঁজে পেয়েছিস? বিকেলের মধ্যে খবর পেয়ে যাব। বিকেল কেন, এখনই আপডেট চাই। যেখানে দেখবি মেয়েরা হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে আসবি। তবে হ্যাঁ, হাত পা যাতে ভালোভাবে ভাঙে। আমি 3-4 মাস ওদের হসপিটালে পড়ে থাকতে দেখতে চাই। গট ইট? জাঙ্কুকের কথা শুনে জিহুপ শুধু অবাক হয়। আজ অব্দি জাঙ্কুক যতবার মায়ের আদেশ দিয়েছে ততবারই জাঙ্কুক ওদের ব্যথায় মলমেরও ব্যবস্থা করে দিয়েছে। এত অদ্ভুত কেন জাঙ্কুক? এই জাঙ্কুককে পড়া ভীষণ কঠিন। পুরো নাম জীবন জাঙ্কুক। বাবা মায়ের দ্বিতীয় সন্তান সে। বাবা মিস্টার নামজন ব্যবসায়ী এবং তাদের থানার এক স্কুলের কমিটিতে আছে। জাঙ্কুকের বড় ভাই সুগা বিবাহিত, এখন অন্যত থাকছে চাকরির সুবাদে। সুগা শুরু থেকে কিছুটা ভীত এবং শান্তিপ্রিয় মানুষ, আর জাঙ্কুক একদমই সুগার বিপরীত। সে চরম ঝামেলা করার অদম্য সাহস নিয়ে জন্মেছে। ঝামেলা, মাত্রাতিরিক্ত সাহস আর মুখ চালাতে ভীষণ পটু সে। জাঙ্কুক চাকরি ব্যবসার প্রতি ভীষণ উদাসীন। তবে উদাসীন ছেলেটার একটা স্বপ্ন ছিল রাজনীতি করার। এই জন্য ছাত্র বয়স থেকেই সে রাজনীতির সাথে এক প্রকার আঠার মতো লেগে আছে। মিস্টার নামজন একজন সৎ, শান্ত, নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত। কিন্তু এই শান্ত মানুষের ঘরে অসংখ্য বিচার এসেছে ছোট ছেলের নামে। জাঙ্কুক বরাবরই অবাধ চঞ্চল স্বভাবের ছেলে। তার মধ্যে আলাদা এক তেজ ছিল, যে তেজের তীক্ষ্ণ ছায়াও কেউ মারাতে পারত না। মিস্টার নামজন যা অপছন্দ করেন সেটাই জাঙ্কুক আজীবন করে গেছে।
আবার রাজনীতি বিষয়টাও মিস্টার নামজুন ভীষণ অপছন্দ করেন। যতদিন ছেলের ব্যাপারটা কানে আসলো ততদিনে ঘটনা বহুদূর গড়িয়ে গেছে। জাঙ্কুককে মেরে ঘরে আটকেও দমিয়ে রাখা যাচ্ছিল না। শেষমেশ মিস্টার নামজুনের দাওয়াতি ঠেকে গেল। ছেলে যে চতুর বেপথে চলে যাবে সেই ভয় তাকে নাড়া দিচ্ছিল। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে মেনে নিলেন। সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দিলেন যা জাঙ্কুকের জন্য পালন করা খুবই কঠিন। তবুও জাঙ্কুক সেসব শর্ত তাতে দাঁত চেপে মেনে নেয়। কিন্তু একটা শর্ত সে কিছুতেই মানতে চায় না, ওই যে মারপিটের ব্যাপারটা। তার ভাষ্য মতে মারপিট না করলে তাকে কেউ ভয় পাবে না। ভয় না পেলে রাজনীতি করে কি লাভ? রাজনীতির মজাটা তো ওই ভয়ে আটকে আছে। তখন মিস্টার নামজুন রেগে বলেছিলেন, মজা না লাগলে করবে না রাজনীতি, তাও মারপিট বন্ধ। আচ্ছা ঠিক আছে, কাউকে মারলে তার ব্যথায় মলম দিয়ে দিব, তাতে চলবে? জাঙ্কুকের এহেন কথায় মিস্টার নামজুন হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই থেকে তিনি জাঙ্কুকের সাথে ঠিকভাবে কথা বলেন না, যতটা সম্ভব এড়িয়ে চলেন। সে অফিসে বসে কাজ করছিল, এমন সময় তার স্ত্রীর ফোন ভাইব্রেশন করে উঠল। সে ব্যস্ত হাতে টাইপিং এর ফাঁকে এক পলক তাকালো ফোনের স্ক্রিনে। ইয়ঞ্জন কল করেছে। ইয়ঞ্জনের কল দেখে সে ভ্রু কুঁচকালো। এই সময় ইয়ঞ্জন তো কল করে না। সে টাইপিং থামিয়ে ইয়ঞ্জনের কল রিসিভ করলো। হ্যাঁ ইয়ঞ্জন বল। বাবা কল করেছিল আপা। বাবার কথা শুনে তার মুখে যেমন আতঙ্ক ফুটে উঠলো তেমনই গম্ভীর্য। তো বাড়ির ঠিকানা চাইছিল। সে কিছু না বলে ফোন কেটে দিল। বাবার কথা শোনার পর থেকে সে কেমন অন্যমনস্ক চুপসে গিয়েছে। বিকেলে অফিস থেকে বের হলো। বাসে উঠতেই দুই সিট একসাথে খালি পেলোতে, তাই সে দ্রুত জানালার সিটটা দখল করে নিল। ক্লান্ত মুখে একটু দমকা হাওয়া ছুঁয়ে দিলেই সে বড্ড স্বস্তি অনুভব করলো। ব্যাগ থেকে বোতল বের করে পানি কয়েক ঢোক গিলতেই সে অনুভব করলো তার পাশে কেউ বসেছে। সে মুখে পানি নিয়ে পাশে ঘুরে তাকাতেই দেখলো পাশে জাঙ্কুক বসে আছে। জাঙ্কুককে দেখে অসাবধান বশত তার গলায় কিছুটা পানি আটকে গেল। তার ফলরূপে মুখে থাকা সব পানি জাঙ্কুকের মুখে গিয়ে ছিটল। পরপরই কানে ভেসে আসলো অট্টহাসির শব্দ। এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। সে তড়িঘড়ি ব্যাগ থেকে রুমালটা বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত, এরকমটা হবে সত্যি বুঝতে পারিনি। জাঙ্কুক রুমালটা দিয়ে নিজের মুখ মুছে নিল। তারপর রুমালটা নিজের কাছে নিয়ে বলল, এত বড় অকাজের জন্য রুমালটা আজ থেকে আমার হলো। রুমাল দিয়ে কি করবে? ভালোবাসার জিনিস যত্ন করে আঁকড়ে রাখবো। রুমালটা এই মুহূর্তে আমার ভালোবাসা চাইছে। ভালোবাসা দিতে আমি আবার কৃপণতা করি না। অসভ্য। কিন্তু আমি তো সভ্য। অসভ্যতা আমি কবে করলাম তোমার সাথে? চুপ থাকবেন প্লিজ। আপনার আজে বাজে কথা শুনে আমার মাথা ধরেছে। টিপে দিব? সে গরম চোখে তাকালো জাঙ্কুকের দিকে। বাস এতক্ষণে ছেড়ে দিয়েছে। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সদর হাসপাতালে 4 জন নতুন ছাগল ভর্তি হয়েছে। প্রত্যেকের হাত পা ভাঙা। ছাগলদের সুন্দর রূপে দেখে আসতে চাইলে যেতে পারো। আপনি কি পাগল? ভালো কাজ করতে হলে পাগল হওয়ার প্রয়োজন হয়? মারামারি কি ভালো কাজ? অন্তত খারাপ না। মেরে যদি খারাপগুলোকে সোজা করা যায় তাহলে ক্ষতি কি? এছাড়া আমি ভবিষ্যৎ রাজনীতিবিদ বলে কথা। আমারও তো সমাজ সেবার কথা চিন্তা করা উচিত, তাই না? এটাকে সমাজ সেবা বলে নাকি সমাজকে উস্কে দেওয়া বলে? সমাজ সেবা। খারাপকে ভালো করার জন্য আইনের ব্যবস্থা আছে। আমারও আইন আছে, নিজস্ব আইন। আর কথা বাড়লো না। এই লোকের সাথে কথা বললে কথা খামোকা বাড়বে। সে জানালার বাহিরে নজর ফেরালো। নিয়ঞ্জনের ফর্ম ফিলাপের টাকা জমা দিতে স্কুলে এসেছে। স্কুলে চলাফেরা করতে গিয়ে হঠাৎ ইয়ঞ্জনের এক স্যারের সাথে দেখা হলো। মধ্যবয়সী স্যার লিজংসুক ইয়ঞ্জনকে নিয়ে কথা বলতে তাকে স্কুল ভবনের বাহিরে কিছুটা দূরে ডাকলো। তে লিজংসুকের সম্মুখীন হলে লিজংসুক বলে উঠলো, শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়েছে। আচমকা এরূপ প্রশ্নে তে অপ্রস্তুত হয়ে পড়লো। তার চেহারায় সেই ভাব দেখে লিজংসুক দ্রুত বলল, আরে ভয় কিছু নেই, এভাবেই জিজ্ঞেস করলাম। একা ডিভোর্সি হয়ে ইয়ঞ্জনকে নিয়ে থাকছো, এটা খুবই অবাকের ব্যাপার। অবাকের কি আছে স্যার? কি করো তুমি? দেশি বিদেশি অনলাইন মিডিয়ায় রিপোর্টিং এর কাজ করছি। এবার ভালো করে তাকালো লিজংসুকের দিকে। লিজংসুকের দৃষ্টিভঙ্গি হঠাৎ কেমন বদলে গেল।
তে লি জংসুকের চোখে কাম দেখে নির্বাক হয়ে গেল। লি জংসুক রসে রসে আরো কিছু কথা বলার চেষ্টা করলো। তে কোনো রকমে লি জংসুককে এড়িয়ে বলল, আমার দেরি হচ্ছে, যেতে হবে স্যার। যে যেতে নিলে লি জংসুক হঠাৎ তার হাত ধরে বসলো। কামুক নজরে তেকে আপাতমস্তক পরখ করে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। তোমাকে আমার ভালো লেগেছে, কেউ জানবে না আমরা বিয়ে করেছি, আলাদা থাকবো, মাসে মাসে ভালো খরচও দিব, দিব্যি ভালো দিন কেটে যাবে এই অঞ্জনকে নিয়ে। হাত ছাড়ুন স্যার, আমাকে সিনক্রেট করতে বাধ্য করবেন না, এটা স্কুল। আমিও সিনক্রেট করতে চাচ্ছি না, চলো বিয়েটা সেরে ফেলি। তোমারও তো পুরুষ সঙ্গ প্রয়োজন, তাই না? আমি দিতে রাজি। এর গা গুলিয়ে এলো এ ধরনের বাজে কথা শুনে। কিছু বলার আগেই তাদের সামনে এসে দাঁড়ালো মিস্টার নামজুন। মিস্টার নামজুনকে দেখে লি জংসুক চট করে তার হাত ছেড়ে দিল। তে ঝাপসা চোখে তাকালো মিস্টার নামজুনের দিকে। মিস্টার নামজুন তের দিকে এক পলক তাকিয়ে বললেন, তোমার নাম কি? তে। তেমা, তুমি কাজে যাও, আমিও ব্যবস্থা করছি। তে সেখান থেকে চলে গেল। তে চলে যেতেই মিস্টার নামজুন লি জংসুকের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, পুরুষ সঙ্গ প্রয়োজন, তাই না? লি জংসুক অত্যন্ত ভয় পেয়ে গেল। হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলো মিস্টার নামজুনের কাছে। বারংবার মিনতি করলো, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। মিস্টার নামজুন ক্ষমা করলেন না, উল্টো তাতে দাঁত চেপে বললেন, পাওয়াচ্ছি তোর নারী সঙ্গ। বেশ অনেকদিন পর জাঙ্কুকের ফোনে মিস্টার নামজুনের নাম্বার থেকে কল এসেছে। জাঙ্কুক ফোনের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে জেহব? কেন, কি হয়েছে? বাবা কল দিচ্ছে। তো ধর কল, ইমার্জেন্সি হতে পারে। জাঙ্কুক গলা পরিষ্কার করে কল রিসিভ করলো, সালাম দিল বাবাকে। ওপাশ থেকে মিস্টার নামজুন গম্ভীর গলায় সালামের উত্তর নিয়ে বললেন, একটা কাজ আছে তোমার জন্য, সেই কাজ দিয়ে আমি দেখতে চাই এতদিন কোন রাজনীতির বিদ্যা শিখেছো তুমি। ব্যাপার কি আব্বু? এক জানোয়ারকে ধরেছি, স্কুলের একজন অসুস্থ মানসিকতার স্যার। চাকরি গেলেও এর মানসিকতা সুস্থ হবে না, তাই একে তোমার কাছে হস্তান্তর করছি। কঠিন মামলা দিতে পারবে তো? খবরদার, যদি এবেলায় নিজের হাতে আয় তুলে নিয়েছে তো। কি করেছে সেটা তো আগে জানতে হবে। মিস্টার নামজুন খুলে বললেন সবকিছু। এক ফাঁকে সে নামটাও বলে ফেলেছেন তের। তের নাম শুনে জাঙ্কুকের কান দুটো গরম হয়ে গেল। জাঙ্কুক তৎক্ষণাৎ জেহবকে নিয়ে স্কুলে চলে গেল। লি জংসুককে ধরে এলোপাতাড়ি পিটাতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে লি জংসুককে ছেড়ে দিয়ে বলল, বুইড়া হয়ে গেছিস অথচ এখনো গায়ে রক্ত গরম। এত পশ্চাতে চুলকানি হলে নিষিদ্ধ পল্লীতে না গিয়ে ভদ্র করে মেয়েদের বাজে ইঙ্গিত দিলি কেন? যেটার এত অহংকার, সেটা না থাকলে কি করবি? ভাগ্যিস আমার বাপ আমাকে আইন হাতে তুলে নিতে বারণ করেছে। তত বিশ্বাস কর, তুই এতক্ষণে নির্ঘাতির হাত নিচে কবরে থাকতি। কিন্তু না, এত সহজে তোকে মারবো না। লি জংসুকের গা জুড়ে অসহ্য ব্যথা, তার উপর জাঙ্কুকের মুখে বাজে কথা যেন তার গায়ে অদৃশ্য জ্বলন্ত কাঁটা ফুটালো। সে ব্যথাতুর গলায় হুমকি দেওয়ার চেষ্টা করে বলল, আমারও নেতাদের সাথে কম পরিচিতি নেই জাঙ্কু। একটা মেয়ের জন্য তোমরা এভাবে বাপ ছেলে মিলে আমাকে হেনস্থা করে যাচ্ছ। এত সহজে তোমাদের ছাড়বো না। সামনে না তোমার ইলেকশন, সংসদ সদস্য হবে, তাই না? এখন তোমার এই অত্যাচারের কথা যদি আমি সবার সামনে ফাঁস করে দিই, তখন তোমার কি হাল হবে ভেবে দেখেছো? জাঙ্কুকে এত সহজ ভাবিস না। আমি বুয়ার স্বীকার করি, তুই তো সেখানে সামান্য পুঁটি মাছ। আর একটাও কথা বললে তোর পশ্চাতের এমন হাল করবো যে দ্বিতীয় বিয়ে সব মিটে যাবে। বলে জাঙ্কুক লি জংসুকের কাল জুড়ে চেপে দিল। লি জংসুক ব্যথায় আর্তনাদ করে উঠল। ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল, সাথে মিডিয়ার লোকেরাও ভিড় জমালো। জাঙ্কুক আগের চারপাশে খবর ছড়িয়েছে যে লি জংসুকের অসভ্যতার কারণে স্কুলের বাইরে গণধোলার শিকার হয়েছে সে। সব রিপোর্টাররা ক্যামেরা নিয়ে লি জংসুককে ঘিরে ধরলো। সেই সুযোগে জাঙ্কুক জেহবকে নিয়ে সবার চোখে ধুলো দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। ইলেকশনে প্রায় 6 মাস বাকি। এখন থেকে মোটামুটি ব্যস্ততা জেগে ধরেছে জাঙ্কুককে। পার্টি অফিসও এখানে সেখানে ছোটাছুটির পাল্লায় পড়ে এখন আর শুয়ে বসে কাটানোর ফুরসত মেলে না। আগের মতো তার পিছু নেওয়া হয় না তার। এসবের মাঝে ইদানিং জাঙ্কুকের মা মিসেস জিন বিয়ের জন্য ঘ্যান শুরু করেছে। তিনি কয়েকজন মেয়ে দেখেছেন জাঙ্কুকের জন্য। জাঙ্কুককে এবার বিয়ে করতেই হবে এমন মনোভাব নিয়ে মাঠে নেমেছেন তিনি। কিন্তু জাঙ্কুক বরাবরের মতোই নির্লিপ্ত। মাকে যেন গড়ায় ধরছে না এই বিয়ে সংক্রান্ত বিষয়ে। মিসেস জিন যখন রাগ করে যেতে যান, তখন জাঙ্কুক থমথমে গলায় বলে শুধু, পার্টি ঠিক করে রেখেছি আম্মা, ইলেকশনের ঝামেলা মিটে গেলে বিয়ে করে ফেলবো।
বলেই বেরিয়ে যায় জাঙ্কুক। বেশ রাত করে বাড়ি ফিরল সে। মিস্টার নামজুন তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, কিন্তু মিসেস জেন এখনো জেগে সোফায় বসে। জাঙ্কুককে দেখে তিনি বলে উঠলেন, এত রাত করে ফিরবে যখন বিয়েটা করো না কেন? মা কতদিন তোমার জন্য জেগে থাকবে? এমন লক্ষ্মী পেঁচা পাত্রী পেয়েছি যে রেগুলার আমাকে রিজেক্ট করে যাচ্ছে। বিয়ে কিভাবে করবো আম্মা? এই কথা তো আর তোমাকে বলতে পারবো না। মান সময়ের একটা ব্যাপার আছে আমার। বিয়ের আগ অব্দি বাবাকে বলো আমার জন্য জেগে থাকতে, তোমাকে আর জাগতে হবে না। আরামও করবে না। মেয়ে নাকি দেখে রেখেছো কোন সোনাই সোহাগা মেয়ে যে এখন বিয়ে করতে পারবে না তোমায়? নাম পরিচয় কিছুই তো দিচ্ছ না। মেয়ের পরিচয় আমার নামে হবে, এর চেয়ে বেশি কোনো পরিচয় আমি পাত্রী চাই না। এখন কিছু খেতে দেবে নাকি ঘুমিয়ে পড়বো? মিসেস জিন কিছু বললেন না। নাকের ডগায় শুশুরে নাকটা নিয়ে উঠে চলে গেলেন খাবার গরম করতে। মাসখানেক বেশ সহজ সুলভ সময় কাটাচ্ছে। ইয়ঞ্জনের এখন এসএসসি পরীক্ষা চলছে। নিত্যদিনের মতো সন্ধ্যাতে বাড়ি ফিরতে দেখলো বাড়ির ম্যানেজার কেসি গেটের সামনে পায়চারি করছে। ম্যানেজার গম্ভীর মুখে এসে দাঁড়ালো তের সামনে। তে সালাম দিলে লোকটি কোনো রকমের সালামের উত্তর দিয়ে বলল, 5 দিন সময় দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো বাড়িটা ছেড়ে দাও। কেন আঙ্কেল, বাড়ি কেন ছাড়বো? তুমি যেমন মেয়ে মানুষ সেটা আগে বুঝিনি, তাই বোঝার পর আর দেরি করবো না। 5 দিনে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। আজব কথাবার্তা তো। আমি কি করেছি? ভাড়া তো চাওয়ার আগে দিয়ে দেই, তবে এখন কেন এরকম কথা বলছে? উত্তর দিন আগে আমাকে। তোমার বাপ এসে বলে গেছে তুমি মেয়ে সুবিধা নাও, তাই আমাকে জিজ্ঞেস না করে তোমার বাপকে গিয়ে জিজ্ঞেস করো। আবারও বলছি 5 দিন সময়। লোকটি আর দাঁড়ালো না, চলে গেল। তে তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল আগের স্থানে। পা দুটো টলছে না, যেন তে কোথাও একটা হারিয়ে গিয়েছে। কোনো রকমে পা চালিয়ে দরজার সামনে দাঁড়ালো। বাসায় ইয়ঞ্জন ছিল না, হয়তো কোথাও গিয়েছে। এক্সট্রা চাবিতে তালা খুলে কোনো রকমে তে ভিতরে প্রবেশ করলো। বৈঠক ঘরে মাঝামাঝিতে ধপ করে বসে পড়লো সে। তারপর পাগলের মতো ব্যাগ হাতালো। ব্যাগ হাতিয়ে সবচেয়ে ঘৃণ্যতম মানুষটার নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হতে অপর প্রান্তের মানুষটি কল রিসিভ করলো। আপনি আমার বাপ হয়ে কত আমাকে জাহান্নামে ঠেলবেন আর কত আমাকে জ্বালাবেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে কি একটু শান্তিতে বাঁচতে দিবেন না? তোমাকে তো বলেছিলাম আমার কাছে ফিরে আসতে আমার ছেলেকে নিয়ে। আমার কথা কেন শোনো না? বললাম তো এবার ভালো জায়গায় বিয়ে দিব, পাত্র আছে হাতে, চলে এসো। নয়তো আমি থামবো না। যেখানে ঘর বাঁধো না কেন, আমি সব সময় তোমার পিছে পিছে যাব। আপনার মতো কলঙ্ক আল্লাহ কারো জীবনে না দিক। আমার মায়ের জীবন নষ্ট করে এখন আপনি এসেছেন আমার জীবন আরো নষ্ট করতে। আমাকে জীবন্ত লাশ করে আপনার শান্তি হয়নি? 3 হাত মাটির নিচে চলে গেলে আপনি শান্তি পাবেন? মুখ সামলে কথা বলো। কেন এখন কেন মুখ সামলাবো? আপনি কি ভেবেছেন আমি জানি না আমার মাকে কে মেরেছে? আমি নিজের চোখে দেখেছি আপনি কিভাবে আমার মাকে বালিশ চেপে বলিতে হু করে কেঁদে দিল। সে কি নির্দয় দৃশ্য! তের বুক ফেটে যায় সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে। অপর পাশ থেকে আবারও ধমকালো মিস্টার জ্যাকসন। তিনি নিজেকে বহু কষ্টে সামলিয়ে বলল, আমাকে মুখ খোলাতে বাধ্য করবেন না। আপনাকে আমি শেষবারের মতো সুযোগ দিলাম। আবার যদি আপনি আমার আর ইয়ঞ্জনের মাঝে আসার চেষ্টা করেন, আপনাকে ধ্বংস করতে আমি সর্বোচ্চ পর্যায়ে যাব। আপনার মতো নিষ্ঠুর না হতে পারি, তবে মনে রাখবেন আপনার রক্ত আমার শরীরে বইছে। এইটুকু বলেই তে কল কেটে দিল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দিল বাবাকে। সে অবস্থায় বসে তে খুব কাঁদলো, খুব গগন বিদারী চিৎকার দিয়ে কাঁদলো। মা গো মা, ও গো মা বলে কাঁদলো। বহুদিন পর মায়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো থেকে শুরু করে সেই নিঃশংস রাত অব্দি সব মনে পড়ছে তার। প্রেমের বিয়ে ছিল তার বাবা মায়ের। মিস্টার জ্যাকসন শুরু থেকেই অসৎ প্রকৃতির লোক ছিলেন, যা মিসেস আয়ু জানতে পেরেছিলেন তার জন্মের পর। ইয়ঞ্জন যখন মিসেস আয়ুর পেটে, তখন মিস্টার জ্যাকসন বাজে নেশা জুয়া খেলার পাশাপাশি সবচেয়ে ঘৃণিত কাজ পরকীয়াতেও লিপ্ত ছিল। প্রেমের বিয়ে ছিল বিধায় মিসেস আয়ু কিছু বলতে পারতেন না নিজের পরিবারে। এই জন্য মুখ
বুঝে পড়েছিলেন সংসারে। সাহস করে কোনো ব্যাপারে প্রতিবাদ করতে গেলে মিস্টার জ্যাকসনের হাতে বেধড়ক মার খেতে হতো তাকে। ইয়ঞ্জন জন্মালে মিস্টার জ্যাকসন দিত বিয়ে করে ঘরে বউ তোলে। সেদিন আর মিসেস সায়ক চুপ করে থাকতে পারেননি। জীবনে প্রথমবার স্বামীর গায়ে হাত তোলেন তিনি, যার ফলরূপ মিস্টার জ্যাকসন বেধড়ক মেরেছিলেন মিসেস সায়ককে। পরে সেই রাতে মিস্টার জ্যাকসন মদ খেয়ে বাড়ি ফিরে মিসেস সায়ককে বালিশের সাহায্যে শ্বাসরোধ করে মেরে ফেলে, যা নিজ চোখে দেখেছে 10 বছর বয়সী ছোট্টতে। মা মারা যাওয়ার পর থেকেই এর দিনগুলো অবহেলা, অত্যাচার আর অভক্তি কেটেছে। তার উপর ভাইয়ের অদৃশ্য দায়িত্ব যেন তার কাঁধে গিয়ে পড়েছিল। সংসারে যাবতীয় কাজ করার পাশাপাশি পড়াশোনা এবং ভাইকে সামলানো সব একসাথে করতে হয়েছিল তার। এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই মিস্টার জ্যাকসন উঠে পড়ে লাগেন তার বিয়ে দেওয়ার জন্য। তবে যে বিয়ের প্রস্তাবে আসতো তারা একারা যৌতুক চেয়ে বসতো। মিস্টার জ্যাকসন মেয়ের জন্য কোনো খরচই করতে চাইছিলেন না, কোনো রকমের মেয়েকে বিদায় করতে চাইছিলেন। এর মধ্যে একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে প্রবাসী, দেখে দেখে তারা পছন্দ করেছে, তাই যৌতুক বা অন্য কোনো চাওয়া টাওয়া নেই। মিস্টার জ্যাকসন সেদিনই তার বিয়ে দিয়ে দেয়। ছেলে দেশে আসেনি, তাই ভিডিও কলের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হয়। সেদিনে দেখে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। স্বামী ছাড়া তার শ্বশুরবাড়িতে উঠলো। কয়েকদিন অতিবাহিত হতেই তার মনে হলো এই বাড়ির লোক বউ নয়, কাজের লোক কিনে এনেছে। দিন রাত অবিরত খেটে যাওয়া মানসিক যন্ত্রণার বাল্য বই কমলো না। যার সাথে বিয়ে হয়েছিল তার সাথেও কখনো কথা হয়নি তে, যেন দেশের বাইরে অবস্থিত তার নামমাত্র স্বামী তাকে বিয়ে করে দায় সেরেছে। এভাবে মাস 6 কাটতেই তে জানতে পারলো তার নামে মাত্র স্বামী আরেকটা বিয়ে করেছে এবং সে লোক বউ নিয়ে শীঘ্র দেশে ফিরছে। এই খবর শুনে তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। যার সঙ্গে সম্পর্কই গড়ে ওঠেনি সে মানুষটা আরেকটা বিয়ে করে ফেললো। বাবা মেয়ের বিয়ে দিয়ে দায় সেরেছে যেন, আর একদিনও কল করে খবর নেয়নি মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে। এই সব কিছু তার বড় মামাকে জানায়। পরের দিন তার বড় মামা পুলিশ নিয়ে আসে তার শ্বশুর বাড়িতে। বিভিন্ন ঝামেলা করে তাকে মামা নিজের বাড়ি নিয়ে যায়। ছেলেটা দেশে ফিরতেই চাপ দিয়ে ডিভোর্স পেপারে স্বাক্ষর করানো হয়। 4 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে, যার কারণে সকাল থেকেই সিঁড়ি ঘরে জিনিসপত্র টানা হেঁচড়ার শব্দ শোনা যাচ্ছে। মিসেস জিন অবসর পেলেই দরজা আলতো করে খুলে উকি দিয়ে পরখ করছে, কিন্তু নতুন মুখের কাউকে নজরে পড়ছে না। মিস্টার নামজন বলেছেন এক অল্প বয়সী মেয়ে আর ছোট ভাই মিলেই নাকি পরিবার। এই কথা শুনে মিসেস জিনের মন যেমন কৌতূহলী তেমনই চিন্তিত। একা মেয়ে পরিবার ছাড়া ভাড়া দেওয়াটা কি উচিত হয়েছে? আবার মেয়েটাকে এক পলক দেখার জন্য ভীষণ কৌতূহল অনুভব করছেন তিনি। জাকু কাজের সুবাদে সকাল সকালে বেরিয়ে গেছে। মিস্টার নামজনও নেই, গিয়েছেন হয়তো কোনো কাজে। বাসায় থেকে গিয়েছেন মিসেস জিন এবং কাজের মেয়ে মিনা। ও খালাম্মা, বারবার দরজা ফাঁক করে কি দেখেন? 4 তলায় নতুন ভাড়াটে এসেছে মিনা, একটা মেয়ে তার ভাই। ওই টিভির মাইয়াটা? টিভির মেয়ে মানে? আরে হ কি সব লেখা টিভি লাইগা, আমি তো আর এত কিছু বুঝি না। আপনার বাড়ি আউনের সময় নিচে দেখলাম মায়াটারে। আগে ওই পুরান বাড়িতে থাকতো। মায়াটা দেখতে মেলা সুন্দর কিন্তু খালাম্মা। জিনিসপত্র কম থাকার কারণে 90% গোছ কাজ দুপুর 3টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। ইয়ঞ্জনাতে ক্লান্ত হয়ে বসতেই ক্ষুধার্ত পেট মজুতে উঠলো যেন। আলতো হেসে বলল, খাবার বাহির থেকে অর্ডার করছি, এখন তো রান্না সম্ভব নয়। ইয়ঞ্জন সম্মতি দিল। এমন সময় সদর দরজায় কড়া আঘাত পড়ল। গিয়ে দরজা খুললো, দেখলো একটা মেয়ে হাতে ট্রেনে দাঁড়িয়ে আছে, যার মুখে টানা হাসি। তাকে চিনতে পারলো না। আপনার জন্য খালাম্মাই খাবার পাঠাইছে। খালাম্মা মানে কে পাঠিয়েছে? আপনি তো বাড়ি আলি, আপনারা মাত্র আইছেন, নিশ্চয় খানদান নাই কিছু, এলাই আমারে দিয়ে পাঠাইলো। আমি বাড়ি আলার বাসায় কাম করি, আমার নাম মিনা। বাড়ি আলির প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানিয়ে সন্তুষ্ট মুখে খাবারটি নিয়ে ধন্যবাদ জানালো। কোনো দরকার হইলে আমারে ডাইকেন, আপনার জন্য মিনা সবসময় ফিরি। হাসলো। মিনা চলে গেল। দরজা আটকে আসতেই ইয়ঞ্জন প্রশ্ন করলো, কে এসেছিল আপা? বাড়িয়ালিদের কাজের মেয়ে, বাড়িয়ালি খাবার পাঠিয়েছে। আজকালকার যুগে এরকম কেউ করে ভাড়াটিয়াদের জন্য? ভদ্র মহিলা তো মনে হয় বেশ ভালো মানুষ।
বাড়িওয়ালা ভালো মানুষ হলে তার স্ত্রী ভালো হবে না কেন? মানুষটা আমার কত উপকার করেছে। গতকাল আমি বিপদে পড়ে অ্যাডভান্স দিয়ে আজই উঠতে চাইলাম, উনি রাজি হয়ে গেলেন মাসের মাঝামাঝি হওয়া সত্ত্বেও। বেশ অনেকদিন পর জাকব তের সামনে এসে দাঁড়িয়েছে, নয়তো প্রায় বিভিন্ন কাজে সম্মেলনে তাকে দেখা যেত। রাস্তায় দেওয়ালে দেওয়ালে জাকবের জন্য ভোট চেয়ে পোস্টারও ঝুলছে ইদানি। এই মতো অবস্থায় জাকবের মুখোমুখি হওয়ার পর থেকে তার ভিতরটা কেমন দুরু দুরু করছে। এই প্রথম অচেনা অনুভূতির সম্মুখীন হলো তে, তবু অনুভূতিকে জমিয়ে রেখে বলল, তো আমি তাড়াতে আপনি দাঁড়ালেন কেন? তুমি আমার আপন মানুষ, তাড়াতেই পারি। আমি আপনার কেউ নই। আচ্ছা, কেউ নও, তবে এই পথ আমার বাসার দিকেই পড়ে। এখন কি আমার বাসায় গেলেও দোষ হবে? জাঙ্কুকের টেরা প্রশ্নে তে বুঝলেও কিছু বলল না। সে হাঁটতে লাগলো আর জাঙ্কুক তার পিছে পিছে। জাঙ্কুক হাঁটতে হাঁটতে তের উদ্দেশ্যে ক্ষীণ গলায় বলল, আমি কিন্তু আসলেই তোমার পিছু নিচ্ছিলাম। কতদিন তোমার সায়ের সাথে মিশি না, না জানি কোন বান্দরের ছানা তোমার দিকে চোখ উঠিয়ে তাকায়। আমার আবার সহ্য হবে না হবু স্ত্রীর দিকে কারো চোখ তুলে তাকানো। আচমকা থেমে গেল জাঙ্কুকের কথা শুনে। সে এতটাই হতভম্ব হয়েছে যা তার চোখে মুখে নিদারুণ প্রকাশ পাচ্ছে। জাঙ্কুক তা দেখে বলল, দ্রুত চলো, নয়তো মানুষজন ভাববে জীবন জাঙ্কুক চুপি চুপি বিয়ে করে নিয়েছে তোমাকে। তুমি কি এখন আমার বউডাক শুনতে চাইছো? দিলে চমকে উঠলো তে, ভিতরটা পুনরায় ধক করে উঠলো। আজ এমন অনুভূতি হচ্ছে কেন তার? সামলানোই দায় হয়ে পড়েছে নিজেকে। তে দ্রুত পায়ে চলে গেল বাড়ির দিকে। গেট দিয়ে ঢুকে সিঁড়ির দিকে যেতে আরেকবার পিছে তাকালো। এ কি, জাঙ্কুক তো লিফটের সামনে দাঁড়িয়ে। পিছু নিতে নিতে আমার বাড়ি অব্দি চলে এসেছে। ও হ্যালো ম্যাডাম, এটা আমার মানে আপনার শ্বশুর বাড়ি। আপনি আপনার শ্বশুর বাড়িতে ভাড়া থাকছেন। এর এক মুহূর্তের জন্য মনে হলো বিরাট আকাশটা তার মাথার উপরে এসে বিকট শব্দের সাথে পড়লো। জাঙ্কুকের অধরে তখন বিচরণ করছে দুষ্টুমির হাসি, যেন তেকে এরকম এক চমক দেওয়ার অপেক্ষাতেই বসেছিল এতদিন যাবৎ। তে বিস্ময় ভাব তখনও কাটছে না, অস্ফুট স্বরে বলল, আপনি জানতেন আমি এখানে থাকছি? এই পর্যায়ে এসে জাঙ্কুক দাঁতে অধর কান্দে তের দিকে চেয়ে রইল। তার ভাবভঙ্গিতে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে শুরু থেকে এই অবধি সবটা জাঙ্কুকের হাড়ে হাড়ে জানা। এর চট করে মাথায় এলো প্রায় তার ফ্ল্যাটের দরজার সামনে ফুলের তোড়া থাকতো। জাঙ্কুককে সন্দেহ করলেও ঠিকানা কি করে জানবে ভেবে জাঙ্কুকের ব্যাপারটা মাথায় আসতো না। অথচ এখন মনে হচ্ছে বাঘের খাঁচায় এসে সে নিজেই ধরা দিয়েছে। এ টলমলে পায়ে সিঁড়ির দিকে এগোতেই জাঙ্কুক বলে উঠল, এতদিন ইচ্ছাকৃত ভাবে তোমার সামনে আসিনি, ঠিক এরকম এক চমক দেওয়ার জন্য। উফ, এত স্যাটিসফাইড ফিল হচ্ছে না। থ্যাংক ইউ তে, এভাবে চমকানোর জন্য। এই ঘাড় বাঁকিয়ে চোখ রাঙালো। তার পরিবর্তে জাঙ্কুক মিষ্টি হাসলো। সপ্তাহ খানিক যাবৎ মিসেস জিনের মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। বাসার পরিবেশে বেশ থমথমে। চিৎকার চেঁচামেচি ঝুট ঝামেলা যেন বাসাতে লেগেই আছে। এর আসল কারণ জাঙ্কুক। মিসেস জিন তের ব্যাপারে সব জেনে গিয়েছে। প্রথম দিনই মিস্টার নামজুরের থেকে শুনেছিলেন তের গল্প। মেয়েটা ডিভোর্সি, বাপ ভালো না। বাপের অত্যাচারে মেয়েটা ভাইকে নিয়ে আলাদা থাকছে, ভাইকে সুস্থ সুন্দর এক ভবিষ্যৎ দেওয়ার জন্য। মিসেস জিন তা শোনার পর যেমন মেয়েটার সাহসিকতার তারিফ করেছিলেন, তেমনি মেয়েটার জন্য তার মায়া হচ্ছিল। তাই তো মাঝে মধ্যে মিনাকে দিয়ে মেয়েটার খোঁজ খবর নিতে। কিন্তু এই মেয়ের পেটে পেটে এসব ছিল। মিসেস জিন পারছেন না হাতের ইশারায় ভস্ম করে দিতে তেকে। তার সোনার টুকরো ছেলের জন্য নাকি শেষমেশ ডিভোর্সি মেয়ে, মান সম্মান সব ধুলোয় যাবে, মানুষ যা ছি করবে। তার চাইতে বড় কথা, জাঙ্কুকের জীবন নষ্ট হয়ে যাবে। মিসেস জিন স্বামীকে জাঙ্কুকের এসব পাগলামির ব্যাপারে বলেছিলেন। ভেবেছিলেন স্বামীকে বললে কোনো সুরাহ মিলবে, কিন্তু সেখানেও আশা সাগর পোড়ালো মিসেস জিনের। মিস্টার নামজন আগে থেকেই সব জানতেন, শুরু থেকেই। উনি তো জাঙ্কুকের পিছনে ছায়ার মতো লোক লাগিয়ে রেখেছে। প্রথমে তিনিও বিষয়টি মানতে পারেননি, কিন্তু তের ব্যাপারে সব রকম খোঁজ খবর নিয়েই তিনি রাজি হয়েছেন। মিস্টার নামজন সমাজের চাইতে ধর্ম মানেন বেশি। তিনি ধর্মের নির্দেশের কাছে কোনো কিছুই তোয়াক্কা করেন না, কিন্তু মিসেস জিন তোয়াক্কা করছে ছেলের জীবনের। সবাই অন্ধ হয়ে গেলেও তিনি অন্ধ হতে পারবেন না।
মিস্টার জিন যেই পরিমাণ জাঙ্কুকের সাথে ঝামেলা বাড়িয়েছেন তাতে তিনি ভেবেছিলেন জাঙ্কুক খেপে যাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কিংবা বাড়িতে আসা বন্ধ করে দিবে, কিন্তু সেরকম কিছুই হলো না। সে প্রতিদিন সময় মতো বাড়ি ফিরছে, সবার সাথে বসে খাচ্ছে, সবার সাথে আচরণও স্বাভাবিক। আর তের বিষয়ে কিছু বললে জাঙ্কুক প্রতিবাদ করে ঠিকই, তবে মাকে রাগ দেখিয়ে কখনো কিছু বলে না। মিস্টার জিন কিছু বললে বলে, তোমার চেঁচামেচি যায় চাম্মা, যেদিন ঠান্ডা হবা সেদিনে বিয়ে সেরে ফেলবো, চিন্তা করো না। মিস্টার জিনের এই ধরনের অস্থির অবস্থাতে মিস্টার নামজুর বড় ছেলে আর বড় বউকে ডেকে পাঠালেন। তারা আসলে জানিয়ে দিলেন যতদিন না মিসেস জিন ঠিক হচ্ছে ততদিন যেন তারা এখানে থাকে। সুগা তা শুনে বলে সে এখন থেকে এখানেই থাকবে, চাকরি ছেড়ে দিবে তাড়াতাড়ি, চাকরি ছেড়ে দিয়ে বাবার ব্যবসায় হাত দিবে। এতে মিস্টার নামজুর সন্তুষ্ট হলেন। সুগার বইয়ের নাম জিমি, এদের একটা ছোট মেয়ে আছে। জিমিন বেশ লক্ষ্মী চুপচাপ স্বভাবের মেয়ে। মিসেস জিন বড় বউ বিচারে ভুল করেননি সেটা বেশ গর্ব করে সবার সাথে বলেন। মিসেস জিন ভেবেছিলেন তার এই দুঃসময়ে আর কেউ সঙ্গ না দিলেও তার একমাত্র আদরে বড় বউ তাকে সঙ্গ দিবে, তাকে সাপোর্ট দিবে, কিন্তু এবারও মিসেস জিনকে আশাহত হতে হয়। এবারে সবাই তার বিপক্ষে, যার জন্য আরো ক্ষুব্ধ তিনি। অফিস থেকে বের হয়ে হাঁটছিল, তখনই হুট করে এক কালো রঙের প্রাইভেট কার তার সামনে পথ আটকে দাঁড়ালো। এদিকে অনেক ঘাবড়ে গেল, গায়ে জানালার কাজ খুলে গেল, সেই সঙ্গে পিছনের সিটের দরজা। ভিতর থেকে জাঙ্কুক হাত ছেড়ে বলল, কাম ফাস্ট সুন্দরী, দেরি হচ্ছে। কেন, কোথায় যাব? যাব না আমি কোথাও, আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। গাড়িতে এসে বসে যা প্রশ্ন করার করবে, এখন প্লিজ গাড়িতে উঠে বসো, তোমায় কোথাও নিয়ে যেয়ে বিক্রি করে দেব না। আমি যাব না বলেছি, যাব না, এমন করছেন কেন? দেখো তে, আমার রাস্তায় দাঁড়িয়ে একদম সিন ক্রিয়েট করার ইচ্ছে করছে না, তাই তোমাকে সহজভাবে বলছি, হাত ধরে টেনে তোলার আগে ভিতরে এসে বসো। আমার বাবা ডেকে পাঠিয়েছে, এখন কি আমার বাবার কথাও রাখতে চাইছো না? তে টনক নড়ল। যত যাই হোক, মিস্টার নামজুনকে যথেষ্ট সম্মান করে তে। তার কথা শুনে সত্য মিথ্যা যাচাই না করে তে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। কিছু দূর আসতেই তে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? বিয়ে করতে। মজা নিচ্ছে? জাঙ্কুক হাসলো, ভীষণ রহস্যময় সে হাসি। গাড়ি এসে থামলো তের বড় মামার আলিশান বাড়ির ভিতরে। জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। ভিতরে প্রবেশ করতেই তের চোখ কপালে উঠে যায়। বৈঠক ঘরে তের বড় মামা ইউচুন এবং মিস্টার নামজুন বসে। তাদের সাথে হুজুর প্রকৃতির একজন লোক বড় এক খাতে কিসব লিখছে। তের বড় মামি হাসি মুখে সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। জাঙ্কুক এবং তের উপস্থিতি পেয়ে সবাই সদর দরজার দিকে তাকালো। তের বড় মামা উচ্ছ্বসিত গলায় সেই হুজুর প্রকৃতির মধ্যবয়সী লোকটির উদ্দেশ্যে বললেন, বর করে চলে এসেছে কাজী সাহেব, কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু করে দিন। অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে তে এবং জাঙ্কুকে। দুজন এখন জাঙ্কুকদের বাড়িতে যাচ্ছে। তের বুকটা অসম্ভব ভার, সুখ মিলছে না মনের মাঝে। এক প্রবল অস্থিরতা তার মন মস্তিষ্ক জুড়ে গ্রাস করে আছে। বারবার মনে হচ্ছে জাঙ্কুক ভালো কাউকে ডিজার্ভ করতো, সে জাঙ্কুককে ঠকিয়েছে, বিয়ে করে চরম স্বার্থপরতা করেছে। সবাই যত চাই বলুক, সবাইকে ঠকিয়েছে সে। তার মতো গায়ে কলঙ্ক কাঁথা মেয়ে কি করে একজন শুদ্ধ পুরুষের বউ হয়? এই যে অপরাধ। জাঙ্কুকদের হাত অত্যন্ত যত্নের সাথে মুঠোবদ্ধ করলো। দেখলে তো, তোমায় বিয়ে করে ভালোবাসার প্রমাণ দিয়েছি আমি। বিয়ে করলে ভালোবাসার প্রমাণ হয় না, আজীবন জীবন সঙ্গীর পাশে থেকে ভালোবাসাকে ভালোবাসার প্রমাণ বলে। সেই প্রমাণও পেয়ে যাবে বউ। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। প্রসঙ্গ পাল্টে বলল, আমাদের বিয়ের কথা আপনার মা জানে? জানবে না কেন? মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারতাম? বেশ চমকে যায় জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুকি মনে রাখতেই কথাটা বলল। জাঙ্কুকের চোখ মুখ পরখ করে বুঝলো, কথাটা বিশ্বাস করেনি। সদ্য বিয়ে করা লাল টুকটুকি বউকে এক পেছ থেকে বাহু ধরে আগলে বলল, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। আমার বউকে এড়িয়ে যাওয়া স্বাধিকার। তার ঘাড়ে তার সান্নিধ্যে মানুষজন মোহিত হতে বাধ্য, যেমনটা আমি হয়েছিলাম। কিছু বললো না এই প্রসঙ্গে। সে মাথা নিচু করে চুপ করে বসে রইল এবং জাঙ্কুকের স্পর্শ অনুভব করতে থাকলো। তার ভিতরকার দ্বিধা এখনো কাটছে না। জাঙ্কুক বোধহয় ধরতে পারলো সেই দ্বিধা। একে আরো আগলে বলল,
নিজেকে কখনো ছোট ভেবো না বউ, তুমি সবসময় স্পেশাল ছিলে। তোমার একটি বিশুদ্ধ মন আছে, যেখানে আমি তোমার প্রথম ভালোবাসা হয়ে বিচরণ করছি। আমার জন্য এইটুকুই কত বিরাট পাও জানো। অপেক্ষার অবসান ঘটিয়ে নব দম্পতি নিজ গন্তব্যে পৌঁছে গেল। ঘড়ির কাঁটা বোধহয় এখন 11টায় বিচরণ করছে। জাঙ্কুক হাত ধরে দিকে গাড়ি থেকে নামালো এবং জাঙ্কুক গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের বাসার সদর দরজায়। দরজা খোলাই ছিল। ভিতর থেকে হঠাৎ বেরিয়ে আসলো জিমিন। তার মুখ জুড়ে সুন্দর হাসি বিচরণ করছে। মা কোথায় ভাবি? আসছে। মিসেস জিন আসলেন। তার চোখে মিসেস জিনকে দেখে নিল। মিসেস জিনের চোখে মুখে গম্ভীরতা ঠাসা। গম্ভীর মুখেই তিনি ছেলের বউকে ভিতরে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর জিমিন ডেকে জাঙ্কুকের ঘরে নিয়ে গেল। জাঙ্কুক তখন মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি খুশি তো আম্মা? তোরা আর আমায় খুশি থাকতে দিলি কই? আমি জানি তুমি ভয় পাচ্ছ। ভয় পেও না আম্মা, দেখে চিন্তা আমি ভুল করিনি। ভরসা রাখো, ইনশাআল্লাহ সব ভালো হবে। এক সুন্দর ফুলের সাজানো বিছানায় তে বসে আছে। বাসন খরচানো ফুলের পবিত্রতার ঘ্রাণ ছাড়া অপূর্ণ। এর আগেও বিয়ে হয়েছে, কিন্তু সেটা বিয়ের মতো অনুভূত হয়নি। যেদিন ঘরে প্রবেশ করেছে তখন কেউ তাকে মিষ্টান্ন খাইয়ে বরণ করেনি, ঘরকেও ফুল দিয়ে সাজিয়ে দেয়নি। অথচ এখন সব হচ্ছে। মনে হচ্ছে এটাই তার প্রথম বিয়ে। এর ভিতরকার মরিচিকা ধরা অনুভূতিগুলো কেমন যেন সতেজ হাওয়ায় নিজেকে সতেজ করে তুলছে। জাঙ্কুক ঘরে প্রবেশ করে দেখলো তার লাল টুকটুকে সুন্দরী বউ বিছানার মাঝে জড়সড় হয়ে বসে আছে। জাঙ্কুকের ডান হাত বুকের বাঁ পাশে চলে গেল। সুখ চিনচিন করছে কি। কতগুলো দিন এরকম দৃশ্য দেখার জন্য কাঁদছিল সে। অবশেষে সে মনের রানীকে ঘরে রানী করতে সক্ষম হয়েছে। পথটা যে ভীষণ জটিল ছিল। জাঙ্কুক এগিয়ে যেতে লাগলো তের দিকে। তের হৃৎপিণ্ডের মাত্রা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। এমন অনুভূতি হচ্ছে কেন তার? দুজন একা এক রুমে আছে বলে আচমকা কেন লজ্জা পাচ্ছে। লজ্জার জড়তা নিমিষে কাবু করে ফেললো তেকে। জাঙ্কুক এগিয়ে গিয়ে বসলো তের পাশে। তে মাথা নিচু করে রেখেছে শক্ত করে। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তার। একটু জ্বালা সত্ত্বেও বিন্দু বিন্দু ঘাম কপালে জমাট বেঁধেছে। ফ্রেশ হবে? সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। জাঙ্কুক মুচকি হেসে আলমারি থেকে একটা লাল রঙের শাড়ি বের করে দিল। তে অবাক হলো। অবাক হওয়ার কিছুই নেই। তোমার বিয়ের প্রিপারেশন না থাকলেও আমার বিয়ের প্রিপারেশন আগে থেকেই ছিল। মূলত মিসেস জিনকে রাজি করিয়ে জাঙ্কুক এবং মিস্টার নামজুন এর বড় মামার বাড়ি যায়। জাঙ্কুক ঠিকানা নিয়েছিল ইয়ঞ্জুনের থেকে। ইয়ঞ্জুনের সাথে জাঙ্কুকের কথাবার্তা চলে আজ অনেকদিন হয়েছে। মূলত শুরুটা ছিল রিজকসুকের সেসব কাণ্ডের পর থেকে। ইয়ঞ্জুন যখন থেকে শুনেছে তাকে জাঙ্কুক পছন্দ করে, তখনই বোনের ভবিষ্যৎ খুশির জন্য কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গিয়েছিল। এরপর বড় মামার বাড়ি গিয়ে বেশ গোপনে কথাবার্তা সেরে আসে বাপ ছেলে। বড় মামা বেশ খুশি হয়ে বাকি দুই ভাইকেও জানায়। সব খোঁজ খবর নেওয়ার পর তারাও রাজি হয়। সবাই সব জানতো, শুধু জানতো না তে। জাঙ্কুকে জানাতে দেয়নি, কারণ তেকে ভালোভাবে বললে সে কখনোই রাজি হতো না। তাই হুট করে তেকে বিয়ে করার প্ল্যানিং করে সে, তবে তেকে নির্দিষ্ট সময় দিয়ে। জাঙ্কুক ততদিন অব্দি আগাতে পারছিল না যতদিন পর্যন্ত সে শিওর হবে আদৌ তের মনে তার কোনো জায়গা আছে কিনা। শেষ পর্যন্ত সে সফল। তে শাড়ি পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই জাঙ্কুক হা করে চেয়ে থাকলো তের দিকে। তে এত লজ্জা পেল কোনো প্রকার কথা না বলে সে দ্রুত বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। ইচ্ছে তো করছে জাঙ্কুকের এই অসহ্য চাহনি থেকে দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সেই উপায় কি আদৌ আছে? নিজেকে তো লিখিয়ে দিয়েছে জাঙ্কুকের নামে। জাঙ্কুকের হাত ধরে টেনে নিজের দিকে ফেরালো। এক টানে নিজের কাছে নিয়ে আসলো। তে লজ্জায় কাবু হয়ে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়াতে চাইলো। জাঙ্কুক আরো গভীর ভাবে তেকে নিজের সাথে জড়িয়ে ঘোর লাগা গলায় বলল, পালাচ্ছ কোথায় বউ? পালাই পালাই খেলা যে এবার জাঙ্কুকের সাথে চলবে না। অনেক পালিয়েছ, এবার পালানোর পানিশমেন্ট পাওয়ার পালা। ছাড়ুন। জাঙ্কুক ছাড়লো না। ধীরে ধীরে মুখ এগিয়ে নিল তের কাছে। তের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। জাঙ্কুক চুমু দিল তের গালে। তের সর্বাঙ্গ শীতল হয়ে গেল নিমিষেই। পর মুহূর্তেই তের অধরে গভীর চুমু দিল। কিছুক্ষণ পর তের ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে চুমু দিতে লাগলো। তে জাঙ্কুকের পিঠ খামচে চোখ বন্ধ করে জাঙ্কুকের আদর অনুভব করতে লাগলো।
এর জীবন থেকে কয়েকটি বছর ফুরিয়ে গেছে। এর বাবা এখন সর্বোচ্চ শাস্তি ভোগ করছে। জাঙ্কুক এখন সফল রাজনীতিবিদদের একজন। মিসেস জিনের মনে ওকে জায়গা করে নিয়েছে। মিসেস জিন এখন থেকে অনেক ভালোবাসেন এবং জাঙ্কুকের এখন ফুটফুটে একটু মেয়ে আছে, 2 বছর বয়সী, নাম তার তেকুকি। রাতে তেকুকিকে ঘুম পাড়িয়ে তে অন্ধকারে বিরাট কাছে জানালা ভেদ করে হলুদ আলোয় রাঙিয়ে থাকা অদূরে শহর দেখছে। এমতো অবস্থায় জাঙ্কুক এসে দিকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এর আবেশে চোখ বুজে আসলে সেও জাঙ্কুকের সাথে নিজেকে জড়িয়ে রইলো। কি ভাবছো বউ? ভাবছি আপনি আমার জীবনে না আসলে আমার কি হতো। আমিও ভাবছি তুমি আমার জীবনে না আসলে কি হতো। কেন? আপনি তো দিব্যি থাকতেন অন্য কাউকে ভালোবেসে। আমাকে সবার মাঝে গুলিয়ে ফেলো না তে। তা তো আমি জানি তোমাকে অনেক ভালোবাসিতে। তুমি আমার জীবনে এসে আমাকে পূর্ণতা দিয়েছো, পূর্ণতা অতিমাত্রায় বাড়িয়ে দিয়ে তেকুকিকে উপহার দিয়েছো। আমাদের সেই হলুদ শহরের জীর্ণ শীর্ণ প্রেম আজ অত্যন্ত সুখ দিয়েছে আমায়। থ্যাংক ইউ। হলুদ শহরের প্রেমে আমি সাথ দিতে না পারলেও আল্লাহ যতদিন হাতে রাখে ততদিন তেকুকিকে নিয়ে আপনার পাশে ছায়া মতো রইব নেতা সাহেব।